from variation in acceleration due to gravity. আচ্ছা, acceleration due to gravity ভ্যারি করতে পারে, তাই না? কিভাবে ভ্যারি করতে পারে? আমরা আগের দিন দেখেছি যে মনে কর এখানে একটা মাস আছে ক্যাপিটাল এম, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা মাস আছে স্মল এম। তাহলে এর মধ্যে ফোর্স ডিউ টু গ্র্যাভিটেশন কত হবে? জি এম এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার যদি কোনোভাবে এদের মধ্যে ডিস্টেন্সটা পাল্টে যায়, দিয়ে এটা আর এর জায়গায় আর প্লাস এইচ কিছু একটা হয়ে যায়, নতুন ডিস্টেন্স, এটা কী হয়েছে? বেড়ে গেছে, ঠিক আছে? বাড়তে পারে তো, তাহলে বেড়ে গেছে। তাহলে সেই সিচুয়েশানে এর ফোর্স কত হবে? জি এম এম বাই নিশ্চয়ই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটার নাম দিলাম F2। তাহলে এইভাবে বাড়তে পারে তো, এইভাবে বাড়তে পারে। ওকে, আচ্ছা, আবার কি এরমভাবেও বাড়তে পারে যে ধর এর যে মাস আছে, এর মাসটা কম, এর মাসটা কম, ডিস্টেন্স সেমই থাকলো, এর মাসটা কি হলো? কম হলো। তাহলে যদি এর মাসটা কম হয়, or for a smaller mass আমি বলতে পারি যে F equals to G এম এম বাই আর স্কোয়ার, এটাও স্মল হবে যদি এই মাসটা এম ড্যাশ লেস দেন যদি এম হয়। এটা পসিবল? আগে দেখো, এটা পসিবল? ওকে, তাহলে এই সবকটা কিছুই পসিবল। আবার যদি স্পেসিফিক কোনো বডি নিই, যেমন ধর আর্থের মতো একটা বডি যে রোটেট করছে, ঠিক আছে? কোনো রোটেটিং বডি, রোটেশনের জন্য কিন্তু জি কমতে পারে, তার মানে কমতে পারে বাড়তে পারে, সেটা রোটেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা তিনটে মেইন ফ্যাক্টরকে ডিনোট করতে পারি। একটা ফ্যাক্টর হচ্ছে চেঞ্জেস ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অনেকগুলো ফ্যাক্টরের জন্য হতে পারে। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে চেঞ্জ ইন হাইট। এই চেঞ্জ ইন হাইটের দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ইনক্রিজ ইন হাইট, আর একটা হচ্ছে ইনক্রিজ ইন ডেপথ। ওকে, একটা হতে পারে ডিউ টু ইনক্রিজিং হাইট, ধর আর্থের উপরে আছিস, আর্থের উপর থেকে হাইট বেড়ে যাচ্ছে, একটা এই জন্য কমতে পারে। আর একটা কী হলো? আর্থের ভেতরে ঢুকে যাচ্ছে, এই জন্য কমতে পারে। দুটোই পসিবিলিটি কিন্তু। আচ্ছা, সেকেন্ড হতে পারে ডিউ টু চেঞ্জ ইন মাস। ওকে, এই চেঞ্জ ইন মাস আর চেঞ্জ ইন ডেপথ এটা একসাথেই পড়বো আমরা। ওকে, চেঞ্জ ইন মাস আর চেঞ্জ ইন ডেপথ একসাথে পড়বো। হ্যাঁ, রিলেটেড আছে। আরেকটা হচ্ছে চেঞ্জ ডিউ টু রোটেশন। রোটেশনের চেঞ্জের জন্য হতে পারে, যে একটা বডি রোটেট করছে, তার ক্ষেত্রে গল্পটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই তিনটে ফ্যাক্টর আমরা পড়ব। প্রথমে চলে যাব ইনক্রিজ ইন হাইট। দেখো, ফার্স্টে ইনক্রিজ ইন হাইট। ওকে, মনে করো এইটা হচ্ছে সারফেস অফ আর্থ। ওকে, দাঁড়াও এক সেকেন্ড। তাহলে এটা আমার সারফেস অফ আর্থ। তো দেখো, যখন আমরা আর্থের সারফেসের উপরে থাকবো, ধরো আমি এইখানটায় আছি, এবার আর্থকে আমি কি ধরবো? আর্থকে কি মাসটা আমি এই মাসটাকে ধরবো, এই মাসটাকে ধরবো, নাকি আর্থের টোটাল মাসটা তার সেন্টারে ধরবো? কোথায় ধরবো? সেন্টারে। তার মানে আমি আছি এখানে আর আর্থ আছে এখানে। তো যদি আমি আর্থকে ইমাজিন করি যে এই হচ্ছে আমার বিরাট একটা আর্থ,
ঠিক আছে, তার তো একটা সেন্টার থাকবে এরকম কোথাও, তো ওইটাতে আমি খুব ইন্টারেস্টেড। তাহলে বাকি জিনিস আমি আর আঁকবো না, আর্থ মানে আমি বুঝবো আর্থের সেন্টার। এবার ইমাজিন করব যে আর্থের যে টোটাল মাস, আর্থের মাসকে আমি আইদার ক্যাপিটাল এম দিয়ে লিখবো বা এম দিয়ে লিখবো, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে। তো মনে করো যে মাস অফ আর্থকে এমই ধরছি, আর এই যে আমি থেকে যে আর্থের সেন্টারটা এর মধ্যে একটা ডিস্টেন্স আছে সেটা আরই। আরই হচ্ছে রেডিয়াস অফ আর্থ। লিখে নাও যে আর ই ইকুয়ালস টু রেডিয়াস অফ আর্থ। আচ্ছা, এম এর জায়গায় এমই ইকুয়ালস টু মাস অফ আর্থ। কেমন? আচ্ছা, তাহলে এই সিস্টেমটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এই দেখো আমি, আর এইটা হচ্ছে এই হচ্ছে আর্থ। আমার মাসটাকে আমি সবসময় স্মল এম দিয়ে লিখবো, ওকে? আর্থের মাসটাকে এমই দিয়ে লিখবো। আর সিস্টেমটা কি হলো যে এদের মধ্যে একটা সেপারেশন আছে, যে সেপারেশনটা হচ্ছে আরই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, লাল পয়েন্ট হচ্ছে এইটাকেই যদি ফিজিক্স দিয়ে বোঝাই তাহলে তখন তো এত ছবি আঁকবো না, তখন ব্যাপারটা হচ্ছে এইরকম যে এই টোটাল আর্থ আঁকবো না, আর্থের শুধু সেন্টারটাকে ধরবো, দিয়ে ইম্যাজিন করবো সেই সেন্টারে তার মাসটা আছে। আমার শুধু সেন্টারটাকে ধরবো, এইটা ধরো আমার সেন্টার, সেখানে আমার মাসটা আছে, উই আর সেপারেটেড বাই ডিস্টেন্স আরই। তাহলে আমার আর আর্থের মধ্যে একটা ফোর্স তো কাজ করছে, তাহলে সেই ফোর্সটা এফ যদি হয় নিশ্চয়ই জি এমই এম বাই আরই তার স্কোয়ার। পরিষ্কার? আচ্ছা, এই যে ঘটনাটা আমি দেখতে পাচ্ছি, দিস ইজ অন দ্য সারফেস অফ আর্থ। এবার আমাকে যদি বলে যে আমি আর্থের সারফেসে দাঁড়িয়েছি, আমরা বলি না যে আমার উপরে একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করছে, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি, জি। তাহলে জি যদি বার করতে হয়, আমার ওয়েট আমি কি করে বার করি? এম ইন্টু জি। আচ্ছা, আমার ওয়েট কি সেই ফোর্সটা নয় যেটা দিয়ে আর্থ আমাকে পুল করছে নিচের দিকে? তাহলে আমার ওয়েট যদি নিচের দিকে হয়, সেটাকে যদি আমি এম ইন্টু জি বলি, তাহলে এই ফোর্স দিয়েই তো আর্থ আমাকে তার সেন্টারে পুল করছে। তাহলে আমি লিখতে পারি যে এইটাই হচ্ছে সেই ফোর্সটা এফ, যেটা এখানে লিখেছি। তাহলে আর্থ আমাকে পুল করছে, তাহলে জিটা আমার উপরে কাজ করছে, তাই না? তার মানে আমি লিখতে পারি যে এম জি ইকুয়ালস টু জি এমই এম বাই আরই তার স্কোয়ার। আচ্ছা, এই পাশ থেকে এম কেটে দিলাম, এখান থেকে এম কেটে দিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি যে অর জি ইকুয়ালস টু জি এমই বাই আরই তার স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা আমরা জানি। তাহলে জি কি? জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ আর্থ। দেখো, স্পেসিফিক্যালি এটা আমি আলাদা করে লিখে ফেলছি যে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ আর্থ। পরিষ্কার? এবার আমি একটা গল্প করেছি। কি করেছি? আমি এইখান থেকে একটা হাইট ওপরে চলে গেছি, তাহলে আমি এখান থেকে এই হাইটটা উপরে চলে গেলাম। তাহলে আমি যদি এইচ হাইট উপরে যাই, তাহলে বলতে পারবি আমার আর আর্থের মধ্যে মানে ডিস্টেন্স অফ সেপারেশন কত? গুড। তাহলে আমার আর আর্থের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে এতটা, উইচ ইজ আর ই প্লাস এইচ। পরিষ্কার হলো? আচ্ছা, এবার এই জায়গায় যদি আমি বার করতে চাই, তাহলে এই জায়গায় আমি কি করে বার করব? দেখ, এখানে যা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে জি, এখানে সেটা কাজ করবে না। যত উপরে যাব জি কমবে। তার মানে এই সিচুয়েশানে জি এর একটা নতুন ভ্যালু ধরলাম জি ড্যাশ। আলাদা করে লিখব জি ড্যাশ কি? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু gravity at a height h above the surface of earth. ওকে, আর্থ সারফেসের উপরে h হাইট গিয়ে তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে ডিজি ড্যাশ। ওকে, একই সেম লজিক লাগাবো। তাহলে এখানেও তো এর উপরে একটা ফোর্স কাজ করবে, সেটা নিশ্চয়ই এফ হবে না,
অন্য কিছু হবে। তাহলে এইখানে যে ফোর্স কাজ করছিল সেটা হচ্ছে এফ, এইখানে যে ফোর্স কাজ করছে ধরলাম সেটা এফ ড্যাশ, তাই না? তাহলে আমি লিখতে পারি যে এফ ড্যাশ ইকুয়ালস টু জি মাস অফ আর্থ এমই, আমার মাস হচ্ছে এম বাই ডিস্টেন্স অফ সেপারেশন আর ই প্লাস এইচ তার স্কোয়ার, তাই লিখবো না? এফ ড্যাশ উপরের পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে, ফোর্স মানে কি, যে ফোর্স দিয়ে আর তোকে পুল করছে, তার মানে ওর ওয়েট যেটা নিচের দিকে এই পয়েন্টে কাজ করছে। এম জি হবে না, যেহেতু হাইটটা পাল্টে যাচ্ছে তাই এটা এম জি ড্যাশ হবে। আচ্ছা, মনে একটা কন্ট্রাডিকশন আসতেই পারে, স্যার কি বোকা পেয়েছো, একবার এক এক রকম কথা বলছো, যখন নিউটনস লতে করলাম তখন তো সব জি ধরেই করলাম, কই তখন তো আমি জি ড্যাশ ধরে করিনি। দেখ আমি যখন নিউটনস লতে করেছি তখন হাইটগুলো ইমাজিন করে দেখ, 50 মিটার, 100 মিটার, বড় জোর 2-3 কিলোমিটার, এর বেশি করেছি না। এই হাইট মানে হাইট যেটা কনসিডারেবল, বুঝেছিস? আর্থের রেডিয়াস যদি 6400 কিলোমিটার হয় তাহলে এখানে যে হাইটের কথা বলছি সে প্রায় 50-60 কিলোমিটার উপরে, ওর নিচে খুব একটা এফেক্ট তুই দেখতে পাবি না। বোঝা গেল কথাটা? হ্যাঁ, মানে মোটামুটি একটা কনসিডারেবল ডিফারেন্সের জন্য এটা, খুব যদি অল্প ডিফারেন্স 50 মিটার কিচ্ছু পাল্টায় না। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে আমরা এইটুকু পরিষ্কার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে ওর একটা নতুন ওয়েট কাজ করছে ডাব্লু ড্যাশ, তাহলে ডাব্লু ড্যাশ তো নিচের দিকে কাজ করবে। আচ্ছা, ডাব্লু ড্যাশ আর এফ ড্যাশ তো সেম, কারণ ফোর্স সেটাই যেটা আমার সেই জায়গাকার ওয়েট, তাই না? তাহলে ডাব্লু ড্যাশকে কি বলতে পারি, আমার মাস এম ইন্টু জি ড্যাশ, এই দুটো যেহেতু সেম তাহলে এখান থেকে বলতে পারি যে এম ইন্টু জি ড্যাশ ইকুয়ালস টু জি এমই এম বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার। আমি কি করলাম, দুদিক থেকেই এমটাকে কেটে দিলাম, তাহলে এখানে লিখতে পারি যে অর জি ড্যাশ ইকুয়ালস টু জি এমই বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার। পরিষ্কার? আচ্ছা, এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা কি করব, এই লাস্টের যে দুটো জিনিস আমরা পেলাম সেটা রাখবো, সেটা বাদে বাকি সব কিছুকে আমরা মুছে দেব। তাহলে এই দুটো ইকুয়েশন পেয়েছি, এখানে লিখে নেব। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি এমই বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার যদি আমাকে রেশিও বার করতে হয় জি ড্যাশ আর জির, তাহলে লিখতে পারি যে জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু জি এমই বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই জি এমই বাই আর ই স্কোয়ার। তার মানে এটাকে লিখতে পারি যে আর ই স্কোয়ার বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার লিখতে পারি। এই ইকুয়েশনটাকে স্পেসিফিক্যালি বক্স করে রাখবো, নিউমেরিক্যালের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। জি ড্যাশ ইকুয়ালস টু আর ই স্কোয়ার বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার টাইমস জি। পরিষ্কার? এইটাকে বক্স 1 করে দাও, ভেরি ইম্পর্টেন্ট। এবার এটাকে মডিফাই করব, দেখো কিভাবে মডিফাই করছি। অর জি ড্যাশ ইকুয়ালস টু, আচ্ছা আর ই স্কোয়ার, আমি এটা করতে পারি, এখানে আর ই স্কোয়ার লিখলাম আর এইটা থেকে কি করলাম, আর ইকে কমন নিলাম, তাহলে আর ই প্লাস এইচ থেকে আর ইকে কমন নিচ্ছি, তাহলে কি হয় 1 প্লাস এইচ বাই আর ই হয়, এটা 1 প্লাস এইচ বাই আর ই। দেখ এর স্কোয়ার হয় না ইন্টু জি হয়। আমি কি হচ্ছে আর ইকে কমন নিয়েছি, তাহলে আর ই থেকে আর ই কমন নিলে কী পড়ে থাকে 1, এইচ রয়েছে এখান থেকে আর ই নিলে কী পড়ে থাকে এইচ বাই আর ই, ধর এইচ রয়েছে, আমি এইচ থেকে আর ই কমন নিয়েছি, এখানে তো আর ই নেই, তাহলে আমাকে এরকম ইমাজিন করতে পারি এইচ আর ই বাই আর ই ইমাজিন করতে পারি। এবার যদি এখান থেকে আমি আর ইটাকে চুজ করে নিই তাহলে কী পড়ে থাকে এইচ বাই আর ই পড়ে থাকে না? দেখো ওটাই, এখানে কিছু ছিল না, এটা কল্পনা করে নিতে পারি দিয়ে ইফ আই টেক আর ই অ্যাজ কমন দেন এইচ বাই আর ই উইল স্টে ব্যাক। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। এবার এইখান থেকে দেখ কী করছি, যে এই আর ইটাকে স্কোয়ারের বারে বার করছি, তাহলে আর ই স্কোয়ারের বারে বার করলে কী হবে আর ই স্কোয়ার, তাহলে এটা কি হবে অর জি ড্যাশ ইকুয়ালস টু আর ই স্কোয়ার
স্কোয়ার বাই আর ই স্কোয়ার 1 প্লাস এইচ বাই আর ই তার হোল স্কোয়ার টাইমস জি, তাই না? দেখ উপরে একটা আর ই তার স্কোয়ার আছে, নিচে একটা আর ই তার স্কোয়ার আছে, তাহলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো জি ড্যাশ ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর ই তার স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? জি ড্যাশ, হ্যাঁ, ইন্টু জি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাকেও আমরা একটা বক্স করব, বক্স করে এটাকে 2 দেব। প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমরা কোনটাকে করব? আমরা এইটাকে ধরে করব নাকি আমরা এইটাকে ধরে করব? কোনটাকে ধরে করব? কোনটাকে ধরে করব? হ্যাঁ, নিচেরটাকে ধরে করব এই বক্সটাকে, নাকি আমরা অঙ্ক করার সময় এই বক্সটাকে ধরে করব? এই বক্সটাকে ধরে করব। আমাদের এই বক্সটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা মনে না রাখলে করতে পারবো না, এটা মনে না রাখলে করতে পারবো না। তাহলে এইটাকে ধরে করবো না, এটাকে সবসময় চেষ্টা করবো যতটা এটা দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় কি হাইট না দিয়ে হাইটের রেশিও দিয়ে দেয়, তখন কিন্তু এটা আমাদের খুব কাজে লাগবে। ধর বলে দিল এরকম একটা কোয়েশ্চেন যে তুমি আর্থের সারফেসে আছো আর তুমি একটা হাইট উঠে গেছো যেখানে মুন রয়েছে, তাহলে আর্থ থেকে মুনের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 60 টাইমস অফ দ্য রেডিয়াস অফ আর্থ। তাহলে মুনের ওখানে গেলে আর্থের, মানে তুমি যদি মুনের ওখানে চলে যাও তাহলে আর্থ তোমাকে কতটা জি দিয়ে টানবে, বোঝা গেল? এরকম একটা কোশ্চেন হতে, তুমি মুনের উপরে আছো, আর্থ তোমাকে পুল তো অবশ্যই করবে, মুন তোমাকে বেশি পুল করবে কিন্তু আর্থ তোমাকে কম পুল করবে, বাট আর্থ তো পুল করবে, তাহলে আর্থ তোমাকে কতটা দিয়ে পুল করছে, তাই না? তুমি তো আর্থের রেসপেক্টে রয়েছে, তাহলে আর্থ তো তোমাকে পুল করছে, আর্থ তোমাকে কতটা দিয়ে, মানে আমি যে সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরছে তার মানে সূর্যও কিন্তু আমাকে পুল করছে। পৃথিবী অবশ্যই বেশি পুল করছে, সূর্য কম পুল করছে, যার জন্য আমরা নিচের দিকে যাচ্ছি, কিন্তু সূর্য আমায় পুল করছে, আমাদের একটা রেজাল্ট্যান্ট ফোর্স কিন্তু কাজ করছে। ওকে, অঙ্ক করবো একটু পরে দেখছি। আচ্ছা, স্পেশাল কেস একটা একটা করে আসবো। তাহলে একটা কেস হতে পারে এখান থেকে, আচ্ছা এখান থেকে আমরা আর একটা ডেরিভেশনও করবো। দেখো, হয় না অনেক সময় এরকম হতে পারে যে যে হাইটটাকে ধরেছি সেটা রেডিয়াস অফ আর্থ থেকে অনেক ছোট, ছোট মানে 6400 কিলোমিটার ওটা, আর এটা হয়তো 10 কিলোমিটার 15 কিলোমিটার হতে পারে না। তাহলে when h is less than re বা ভেরি ভেরি লেস দ্যান আর ই, তাহলে এইচ বাই আর ই সেটাও তো ভেরি ভেরি লেস দ্যান 1 হবে। বাইনোমিয়াল এক্সপ্যানশন ফার্স্টের দিকে করার সময় করেছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে এইটাকে লিখতে পারি যে অর জি ড্যাশ ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর ই হোল টু দি পাওয়ার -2 ইন্টু জি। মনে করে দেখতে লিখতে পারি না? এটা তো এমনিই লিখতে পারি। বাইনোমিয়ালে পড়েছিলাম, মনে আছে যে এইটা সামনে চলে আসে, মনে করে দেখ, অর জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আর ই টাইমস জি। ওকে, মাথায় রাখবে। হ্যাঁ বল। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, সেখানে যদি এক্স ছোট হয় তাহলে এটাকে 1 প্লাস এন এক্স লেখা যায়, প্লাস আরও হায়ার অর্ডার টার্মস থাকে যেটা ক্যান্সেল আউট হয়ে যায়। করিয়েছিলাম, মনে নেই, ভিডিওগুলো আছে, একটু দেখতে হবে, লিঙ্ক পাঠিয়ে দেবো আরেকবার। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আর ই, এটাও ক্লিয়ার হয়েছে? ওকে, এটাও আমার আরেকটা ফর্মুলা। তাহলে দেখো আমি 3টে মেজর ফর্মুলা কিন্তু এখানে পেলাম। ওকে, এবার আসি স্পেশাল কেসগুলোতে। একটা হচ্ছে যখন তুমি সারফেস অফ আর্থে থাকবে। আচ্ছা, সারফেস অফ আর্থে এইচের ভ্যালু কত? 0, তাই না? কত? 0। যে কোনো একটাই বসা, এটা স্পেশাল কেস ধরে করেছি, এটাতেও বসাতে পারি, যেহেতু এটা এই ছোটোই ধরেছি। তাহলে একটা একটা করে যদি কেস করি, দেখো তাহলে কি লিখতে পারি যে অন দ্য সারফেস অফ আর্থ, on the surface of earth, on earth surface কি লেখা যায় যে h ইকুয়ালস নিশ্চয়ই 0, h ইকুয়ালস নিশ্চয়ই 0। তাহলে আমি লিখতে পারি যে জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস 0 বাই আর ই ইন্টু জি। তার মানে এইটা তো 0ই হবে, দ্যাট উইল বি সিম্পলি জি আর ই।
দ্যাট উইল বি সিম্পলি জি। ওকে, তাহলে ফার্স্টেরটা হচ্ছে অন দ্য সারফেস অফ আর্থ। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে ধরো অন দ্য সারফেস অফ আর্থ তুমি জানো না, কিন্তু তোমাকে বলে দিয়েছে যে তুমি যেখানেই আছো সেটা অনেকটাই ছোট, সারফেস নয়, সারফেস থেকে হয়তো 10 মিটার উপরে। আচ্ছা, যদি এইরকম হয়, যদি এমন একটা সিচুয়েশন হয় যে এইচ ইজ টু ক্লোজ টু দ্য সারফেস অফ আর্থ, অন দ্য সারফেস নয়, বাট এইচ ইজ টু ক্লোজ টু দ্য সারফেস অফ আর্থ, যেখানে এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর ই, মানে এতটাই ছোট যে এইচ বাই আর ই এতটাই ছোট যে ইট ক্যান বি ইগনোরড। ওকে, তার মানে আমরা যদি এরকম ভাবি যে এইচ বাই আর ই অলমোস্ট টেন্স টু জিরো, এতটাই ছোট, বুঝেছিস? ধর 10 মিটার উপরে, 1 কিলোমিটার উপরে, খুবই ছোট। সেই সিচুয়েশানে আমি কি করতে পারি, এই এক্সপ্রেশনটা থেকে দেখবো। দেখো, তাহলে সেখানে লিখতে পারি যে জি ড্যাশ ইকুয়ালস টু, তাহলে দেখ যদি খুব ছোট হয় তাহলে এইচ বাই আর ই কী হবে, খুব ছোট। তাহলে এখান থেকে এটাকে জিরো করে করতে পারি, এটা একটা পসিবিলিটি। উপরে একটা ফর্মুলা করেছিলাম, উপরে ফর্মুলাটা কী ছিল যে 1/1 প্লাস এইচ বাই আর ই তার হোল স্কোয়ার, এটা ছিল না? তাহলে এখানেও দেখ এটাকেও জিরো করতে পারি, মানে টেন্স টু জিরো করতে পারি। তাহলে এটাকেও যদি টেন্স টু জিরো করি তাহলে এখানেও দেখ জি ড্যাশ ইকুয়ালস টু 1/1 ইন্টু জি, আর জি ড্যাশ ইকুয়ালস টু জি হবে। তার মানে জি ড্যাশ জি কোথায় কোথায় হচ্ছে, একটা সিচুয়েশন টেন্স টু বলবো না, অলমোস্ট জি ধরবো। কেন ধরছি, কারণ সেটা প্রায় জিরোর কাছাকাছি, বুঝতে পেরেছিস? আচ্ছা, হ্যাঁ, আসল জায়গায় আসি। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি, তার মানে কি বুঝলাম যে সারফেসের উপরে থাকলেও জি, আর সারফেস থেকে যদি সামান্য একটু উপরে যায় তাহলেও জি। পরিষ্কার হলো কথাটা? দুটো সিচুয়েশনেই কিন্তু জি হচ্ছে। ওকে, লিখে নাও। ফার্স্টের কোয়েশ্চেনটা, ফাইন্ড আউট দ্য ডিক্রিজ ইন ওয়েট অফ দ্য বডি ওয়েন ইট ইজ টেকেন টু আ হাইট এইচ অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে জি ড্যাশ ইকুয়ালস টু আর ই স্কোয়ার বাই আর ই প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি, এইটা তো আমরা দেখেছি, প্রত্যেকে দেখেছি তো। দেখ আগে দেখ এইটা সমস্যা আছে কি না। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে জি ড্যাশ আর জি এর মধ্যে রিলেশনটা এইভাবে দেখে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আমাকে একটা কথা বল, তাহলে আমার অ্যাকচুয়ালি জি ড্যাশ কি? জি ড্যাশ তো হচ্ছে জি এম বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার যদি ওয়েট বলি তাহলে এম জি ড্যাশ ইকুয়ালস টু জি এম বাই আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাই না? এইটা কেন লেখা, যাতে আমাদের বুঝতে কোনো কনফিউশন না থাকে। আর আমি যদি এম জি বলি তাহলে সেটা তো জি এম বাই আর ই স্কোয়ার, তাই না? চেঞ্জ ইন ওয়েট মানে কি এম জি মাইনাস এম জি ড্যাশ নয়? কে বড়, এম জি বড় না এম জি ড্যাশ বড়? এম জি বড়। তাহলে এম জি মাইনাস এম জি ড্যাশ করবো, তাহলে চেঞ্জ ইন ওয়েট ডেল্টা ডাব্লু নিশ্চয়ই এম জি মাইনাস এম জি ড্যাশ, এমকে যদি কমন নিই জি মাইনাস জি ড্যাশ। আচ্ছা, জি মাইনাস জি ড্যাশ মানে কি দেখ, তাহলে নিশ্চয়ই জি এম দুটো থেকে কমন যায়, তাহলে এম জি এম কমন নিয়ে নিলাম, তাহলে লিখতে পারি 1 আর ই স্কোয়ার মাইনাস 1 আর ই প্লাস এইচ তার স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এটা তাহলে এরম লিখতে পারি যে দেখ আর ই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2h ইন্টু আর ই মাইনাস আর ই স্কোয়ার বাই আর ই স্কোয়ার ইন্টু আর ই প্লাস এইচ তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখ এখান থেকে আর ই স্কোয়ার কেটে যাচ্ছে না? তাহলে আমার এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে জি এম ইন্টু, দেখো এইচ যদি কমন নাও তাহলে এইচ প্লাস 2 আর ই বাই আর ই স্কোয়ার ইন্টু আর ই প্লাস এইচ
তার হোল স্কোয়ার, এই হচ্ছে ইকুয়েশন। এখন সমস্যা হচ্ছে যে আমরা এত বড় ইকুয়েশন এরকম হচপচ আমাদের ম্যাথামেটিক্সে কাজে লাগবে, ফিজিক্সে কোনো কাজে লাগবে না, কারণ আমরা সবসময় এরকম উদ্ভট ভ্যালু নিয়ে কাজ করব না। তাই আমরা কি করব, আমরা এত ঝামেলায় না গিয়ে আমাদের সিম্পল এক্সপ্রেশনে চলে আসব। হ্যাঁ, আমাদের সিম্পল এক্সপ্রেশনে চলে আসব। আচ্ছা বলো তো, সিম্পল এক্সপ্রেশনে জি ড্যাশ আর জি এর মধ্যে রিলেশন কি ছিল? জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আরই, তাই ছিল না? তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আরই ইন্টু জি, তাই ছিল না? আগে ভালো করে দেখো, এটা ছিল তো। তাহলে আমি এটাকে লিখতে পারি যে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস 2gh বাই আরই। জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস 2gh বাই আরই লিখতে পারি? জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, লিখতে পারি? আচ্ছা, তাহলে এখানটাই লিখতে পারি যে জি মাইনাস জি ড্যাশ ইকুয়ালস টু 2gh বাই আরই, লিখতে পারি? যদি বোথ সাইডে এম দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এম জি মাইনাস জি ড্যাশ ইকুয়ালস টু 2mgh বাই আরই। এম জি মাইনাস জি ড্যাশ কি? এম জি মাইনাস এম জি ড্যাশ ডেল্টা ডাব্লু। তাহলে এখানে লিখতে পারি যে অর ডেল্টা ডাব্লু 2mgh বাই আরই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কেন খাটবো আমরা? আলসে মানুষরা খাটে না, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেলে 2 নম্বর কোয়েশ্চেনটা ট্রাই করো ঝটপট। ফাইন্ড দ্য নিউ ভ্যালু অফ জি ড্যাশ, এদিকে ফাইন্ড দ্য নিউ ভ্যালু অফ জি ড্যাশ ওয়েন টেকেন টু আ হাইট h ইকুয়ালস টু আরই। দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করতেই পারতাম, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আরই, কিন্তু সমস্যা হচ্ছে যে যদি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি তাহলে আমাদের ভুল আসবে। তার কারণ এই ফর্মুলাটা ডিরাইভ করার সময় এইচ এর যা ভ্যালু নিয়েছিলাম দ্যাট ওয়াজ ভেরি ভেরি লেস দ্যান আর। ওকে, তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করব? দেখো এখানে আমাদেরকে ইউজ করতে হবে জি ড্যাশ ইকুয়ালস টু আরই স্কোয়ার বাই আরই প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি, এটা ইউজ করতে পারো। বা এটা থেকেই ডিরাইভ করা আর একটা ফর্মুলা জি ড্যাশ ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এইচ বাই আরই তার হোল স্কোয়ার ইন্টু জি, এটাও ইউজ করতে পারো। পার্সোনালি বললে আমি বলবো এটা ইউজ করো, করতে সুবিধা হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তাহলে অর জি ড্যাশ ইকুয়ালস টু, দেখো 1 বাই 1 প্লাস এইচকে বলেছে আরইর সেম, তাই না? তাহলে 1 প্লাস আরই বাই আরই তার হোল স্কোয়ার, এটা কত? 1 হবে। তাহলে 1 বাই 1 প্লাস 1 মানে কত হয়? 1 বাই 2, 1 বাই 2 স্কোয়ার তার মানে হবে 1 বাই 4। তার মানে জি ড্যাশ ইকুয়ালস টু জি বাই 4। ক্লিয়ার হলো? পরেরটা করো। আচ্ছা, ফাইন্ড জি ড্যাশ ওয়েন টেকেন টু মুন। আর্থ থেকে মুনের ডিস্টেন্স হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 60 টাইমস দ্য রেডিয়াস অফ আর্থ। ওকে, সিম্পল। এই ফর্মুলাতে বসাবো, এক লাইনে অঙ্ক করবো। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু 1 বাই, দেখো সমস্যাটা হচ্ছে 1 প্লাস এইচ বাই আরই, ভালো করে বুঝবে সমস্যাটা হচ্ছে 1 প্লাস এইচ বাই আরই। এখন আর বলে দিয়েছে 60 আরই, আর কি বলেছে? 60 আরই। তার মানে এইটা ধরো আর্থ, তাহলে আর্থের সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে 60, তাই না? 60 টাইমস দ্য রেডিয়াস অফ আর্থ। তার মানে তো একটা এখানে ঢুকে আছে, বাইরে কটা আছে? 59 রেডিয়াস অফ আর্থ। তার মানে সিম্পলি লিখতে পারি 1 প্লাস 59 বাই 59 আরই বাই আরই তার হোল স্কোয়ার ইন্টু জি। আরই আরই কেটে গেল, 1 বাই 60 তার স্কোয়ার, তাহলে 1 বাই 3600 টাইমস অফ জি। আরও ইজিলি হয়ে যাবে। তুই ধর এটা যদি করিস জি ড্যাশ ইকুয়ালস টু আরই বাই আরই প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তুই এখানটায় বসাচ্ছিস আরই স্কোয়ার, এখানটায় বসাচ্ছিস 60 স্কোয়ার আরই স্কোয়ার ইন্টু জি, এটা কেটে গেল 1 বাই 3600 ইন্টু জি, একই ব্যাপার। ওকে, আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম। তাহলে উইথ রেসপেক্ট টু হাইট যে চেঞ্জটা হচ্ছে সেটার ব্যাপারে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে।
এবার আমরা নেক্সট কেস করব চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডেপথ। ভালো কথা। এবার আমাকে একটা কথা বলবে, ভালো করে বুঝবে কি বলতে চাইছি। লেখো চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ ডেপথ। ওকে, ডেপথের সাথে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ। ইমাজিন করো দ্যাট দিস ইজ দ্য সারফেস অফ দ্য আর্থ। ভালো কথা। আচ্ছা, আর্থের টোটাল মাসটা আমরা কোথায় ধরি? তার সেন্টারে ধরি। ভালো কথা। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা জানি দিস ইজ আরই। কি করলাম, ওটাকে একটা এইচ হাইট আমি ভেতরে ঢুকালাম। কতটা হাইট ঢুকিয়েছি? এইচ হাইট। তার মানে ওর এইটুকু অবধি ডিস্টেন্স কত হলো? আরই মাইনাস এইচ। ভেরি গুড। ওর মাস যদি এম হয়, আমার মাস যদি এইখানটায় স্মল এম হয়, তাহলে আমার এখানে একটা জি ড্যাশ কাজ করবে নিশ্চয়ই। বলতে পারবি জি ড্যাশ কী হবে? সবাই বার কর দেখি জি ড্যাশ কী হবে। ফার্স্ট বার কর দেখি জি ড্যাশ কী হবে। হ্যাঁ, লিখে ফার্স্ট জি ড্যাশ বার কর, ঝটপট করে বার কর। জি ড্যাশ ইকুয়ালস টু আরই স্কোয়ার বা আরই মাইনাস এইচ, তার হোল স্কোয়ার। জি কোথায় গেল? আচ্ছা, ও বার করেছে জি ড্যাশ ইকুয়ালস টু আরই স্কোয়ার বাই আরই মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি। আর কার এটা বেরিয়েছে? গুড। আর কার বেরিয়েছে? 1 2 3 4 5 6। গুড। আর কার 9। আর কার বেরিয়েছে? 10। আর কার 11। বাহ, অনেকের বেরিয়েছে তো। ঠিক আছে, সমস্যা হচ্ছে এটা ভুল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ভুল কেন? এনিওয়ান এটা ভুল কেন? হ্যাঁ বল। তাই তো আরই মাইনাস এইচ করেছে নিচে, তো তাই তো মাইনাস করেছে, প্লাস করেনি তো। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, ওর জন্য একটা হাততালি হয়ে যাক। খুব ভালো। হ্যাঁ, গুড। তাহলে এটা একটু বুঝবো। গুড সপ্তর্ষি। তার মানে কি হয়েছে, ধর এখানে যদি এটা থাকে, তাহলে আমি একে নিয়ে যদি একটা স্ফিয়ারকে ইমাজিন করি, তাহলে আমি তো অ্যাকচুয়ালি আছি এই পয়েন্টটায়। তা যখন আমি এই পয়েন্টটায় আছি, তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে? আমার কাছে তো গল্পটা এইরকম হচ্ছে, আমি তো ভেতরে একটা কুয়ো খুঁড়ে ভেতরে রয়েছি। তা আমি যখন এখানটায় আছি, এই মাছটা তো আমাকে নিচের দিকে টানছে, কিন্তু এই মাছটা কি আমায় নিচে টানবে? উপরে টানবে। এই মাছটা তার মানে আমি তো ওইভাবে তাহলে বলতে পারবো না। পারবো না তো। তার মানে এই পাশের মাছগুলো তো আমার বাদ চলে যাবে। তাহলে এই মাছটা তো আমার উল্টে ক্ষতি করছে। এই মাছটা তো আমি হিসেব করতে পারবো না, কারণ এই মাছটা তো আমার সেই গ্র্যাভিটিতে কোনো কন্ট্রিবিউট করছে না। তাহলে কে কন্ট্রিবিউট করছে? নিশ্চয়ই শুধু এই ভেতরে থাকা এইটুকু মাছ কন্ট্রিবিউট করছে। আগে দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে? চলো এবার এটাকে নিয়ে একটু ম্যাথামেটিক্যালি এগোনো যাক। তাহলে কি করছি, যে আমার আর্থটাকে আমি এঁকে ফেলছি। সো দিস ইজ মাই আর্থ। কেমন? আমি গর্ত করেছি, গর্ত করে ঠিক এইটুকু ডিস্টেন্স তলায় আমি ঢুকেছি। বোঝা গেল কথাটা? নাও দিস হাইট ইজ হাইট এইচ, ডেপথ এইচ। তাহলে এই যদি আমি একটা স্পিয়ারকে ইম্যাজিন করি, যে স্পিয়ারটা এরকম, তাহলে এই স্পিয়ারের যে ডিস্টেন্স হবে এই অবধি, দ্যাট ইজ আরই মাইনাস অফ এইচ। ক্লিয়ার? কারণ আমার পুরো রেডিয়াসটা এখান থেকে এতটা অবধি উইল বি
আর ই। পরিষ্কার হয়েছে? আচ্ছা, আর্থের অ্যাভারেজ ডেন্সিটি আগের দিন বার করেছি, 5.4 কিছু একটা বেরিয়েছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে হ্যাঁ, তার মানে ধরলাম যে ওর অ্যাভারেজ ডেন্সিটি হচ্ছে রো। ওকে, আচ্ছা আমি যদি আমার শুধু আর্থের কথা ভাবি, যখন আমি আর্থের সারফেসে রয়েছি, ওর এইখান থেকে রেডিয়াস হচ্ছে আর ই, ওর ডেন্সিটি হচ্ছে রো। বলতে পারবি এর মধ্যে কতটা মাস আছে? এনিওয়ান? এর মধ্যে কতটা মাস আছে? 4 পাই নয়, 4/3। হ্যাঁ, গুড। আমরা জানি যে ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস কি হবে? ডেন্সিটি ইন্টু ভলিউম। একটা স্ফিয়ার যার রেডিয়াস আর ই, তার ভলিউম কত হয়? 4/3 পাই আর ই কিউব। তাহলে এর ভলিউম হবে রো ইন্টু 4/3 পাই আর ই কিউব, তাই না? পেয়ে গেলাম তো। তাহলে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি 4/3 পাই আর ই কিউব রো। আচ্ছা, এটা তো হলো তাহলে এর মাস, 4/3 পাই আর ই কিউব রো। পরিষ্কার হলো? এবার আমি যদি এই রকম একটা স্ফিয়ার নিই যার রেডিয়াস আর ই মাইনাস এইচ, তাহলে তার মধ্যেও তো সেম এম মাস থাকবে না? কম থাকবে না বেশি থাকবে? শুনতে পাচ্ছি না। গুড। তাহলে যদি কম মাস থাকে তাহলে লিখতে পারি এম ড্যাশ ইকুয়ালস টু 4/3 পাই আর ই মাইনাস এইচ তার হোল কিউব ইন্টু রো। ডেন্সিটি কি পাল্টাবে? দুটোই তো আর্থ, ডেন্সিটি পাল্টাবে না। আচ্ছা, এম ড্যাশ পেয়ে গেলাম। তাহলে গল্পটা কেমন হচ্ছে একটু দেখি। এর ফিগারটাকে এখানে আঁকছি, এর ফিগারটাকে এখানে আঁকছি। এর ক্ষেত্রে কি হচ্ছে যে আমি এইখানে রয়েছি, এটা আমি, এর টোটাল সেন্টারটা আছে এখানে, তার মাস হচ্ছে এম ড্যাশ। আমার মাস কি পাল্টেছে? পাল্টায়নি। তাহলে আমার মাস এখানে এমই থাকলো। আমার আর এর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কত? আর ই মাইনাস এইচ, তাই না? চলে আসি এইটায়। এই ক্ষেত্রে গল্পটা কেমন হচ্ছে? এই ক্ষেত্রে ওর সেন্টারের মাস হচ্ছে এম, আর এখান থেকে আমি আর একটু উপরে আছি স্মল এম, আমাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আর ই। পরিষ্কার? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি এখানে যে এম যে ফোর্স দিয়ে আমাকে নিচের দিকে টানা হচ্ছে, জি ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার, তাই না? সিম্পল। তাহলে এখান থেকে সিম্পলি বলতে পারি যে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে কি বলতে পারি? বলতে পারি যে এম ইন্টু জি ড্যাশ, নিশ্চয়ই জি হবে না, অন্য কিছু একটা হবে, জি ড্যাশ। তাহলে এম ইন্টু জি ডবল ড্যাশ দিলাম, ঠিক আছে, কারণ ডেপথ বোঝাচ্ছি তাই ডবল ড্যাশ। ইকুয়ালস টু লিখতে পারি জি এম ড্যাশ এম বাই আর ই মাইনাস এইচ তার হোল স্কোয়ার। দেখো একটু বুঝবে, যদি কারোর কনফিউশন থাকে এই জায়গাটায় বলবে। আমি কি এখানে এম ধরলাম না এম ড্যাশ ধরলাম? এম ড্যাশ। কেন এম ড্যাশ ধরলাম? এটার জন্য। আর নিচে আর ই ধরলাম না আর ই মাইনাস এইচ ধরলাম? কারণ ছোট হয়ে গেছে, রাইট? আচ্ছা, এইটুকু অবধি বুঝতে পেরেছি। এবার বাকিগুলো নিয়ে আমার ইন্টারেস্ট নেই, আমি এখান থেকে মুছে দিলাম। কি করব? এটার রেশিও বার করব। তাহলে রেশিও বার করলে আমি লিখতে পারি যে জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু, দেখো জি ড্যাশে লিখছি কি, জি এম এম বাই আর ই মাইনাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে জি এম, দেখো এম কেটে দিয়েছি দু সাইড দিয়ে, তাহলে জি এম বাই এম ড্যাশ বাই আর ই মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি এর জায়গায় লিখবো জি এম বাই আর ই স্কোয়ার। আচ্ছা, দেখো জি কেটে গেল, এম ড্যাশ নিচে এম, তাহলে এম ড্যাশ বাই এম, আর এখানে দেখো আর ই স্কোয়ার বাই আর ই মাইনাস এইচ তার হোল স্কোয়ার। হ্যাঁ, ও জি ডবল ড্যাশ, ওকে। এম ড্যাশ, আচ্ছা এম ড্যাশ মানে কি ছিল? 4/3 পাই আর ই মাইনাস এইচ তার হোল কিউব টাইমস রো, তাই ছিল না? বাই এম মানে কি ছিল? 4/3 পাই আর ই কিউব রো, তাই না?
আর এখানে কি আছে, আর ই স্কোয়ার বাই আর ই মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এই তো দেখো পাই পাই কেটে গেল, 4/3 কেটে গেল, রো কেটে গেল। তাহলে এখানে কি থাকলো দেখো, আর ই মাইনাস এইচ তার হোল কিউব ইন্টু আর ই স্কোয়ার বাই আর ই কিউব আর ই মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এইটা কেটে যায় না, আবার দেখো এইটা কেটে যায় না। তাহলে আমার কাছে কি পড়ে থাকলো আর ই মাইনাস এইচ বাই আর ই। তাহলে জি ডবল ড্যাশ বাই জি, আর এখান থেকে লিখতে পারি জি ডবল ড্যাশ বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ই, আর এখান থেকে লিখতে পারি জি ডবল ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ই ইন্টু জি। এখানে কি আমি কোনো অ্যাজাম্পশন নিয়েছি? যে এইচ ভেরি ভেরি লেস দ্যান বা এনিথিং লাইক দ্যাট কিছু নিয়েছি না। দেখো উইদাউট অ্যাজাম্পশনই 1 মাইনাস এইচ বাই আর ই। আচ্ছা ওটার ক্ষেত্রে কি এসেছিল 1 মাইনাস 2h বাই আর ই। তার মানে একটা জিনিসকে আমি বলতে পারি যে যদি আমি হাইট বাড়াই তাহলে 1 মাইনাস 2h বাই আর ই, যদি আমি ডেপথে যাই সেম ডেপথে 1 মাইনাস এইচ বাই আর ই, তার মানে হাইট যত বাড়াবো তাহলে তত বেশি তাড়াতাড়ি কমছে না? তাহলে জি এর ভ্যালু হাইটের সাথে তাড়াতাড়ি র্যাপিডলি ডিক্রিজ হয়, কিন্তু জি এর ভ্যালু ডেপথের সাথে র্যাপিডলি ডিক্রিজ হয় না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? চলো লিখে নাও। তাহলে আমরা দেখলাম একটা রিলেশন, যখন ডেপথে যাচ্ছি তখন জি ডবল ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ই টাইমস জি। কী হবে যদি আমি সারফেস অফ আর্থে থাকি? এইচ এর ভ্যালু কত হবে? গুড। তাহলে সারফেস অফ আর্থ লেখো, অ্যাট দ্য সারফেস অফ আর্থ। তাহলে কি হবে, জি ডবল ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস 0 বাই আর ই। 0 বাই আর ই মানে 0 ইন্টু জি, সো দ্যাট উইল বি সিম্পলি জি। এটা সিম্পল ছিল, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় যে কোন ক্ষেত্রে বেশি চেঞ্জ হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে হাইট বাড়লে বেশি চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটাকে যদি আমরা একটা গ্রাফিক্যালি প্লট করি, আচ্ছা আর্থের সেন্টারে গেলে কী হবে? এইচের ভ্যালু কত বলতো? আর্থের সেন্টারে আর্থের সেন্টারে এইচের ভ্যালু কত? আর ই, আর্থের রেডিয়াস আর ই। ধর এইটা হচ্ছে আর, তার রেডিয়াস তো আর ই, তাহলে সেন্টারে যখন চলে যাবো আর ইটাই এইচ হয়ে যাবে না? তাহলে সেই ক্ষেত্রে জি ডবল ড্যাশ অ্যাট দ্য সেন্টার কী হবে? 1 মাইনাস আর ই বাই আর ই ইন্টু জি। তাহলে 1 মাইনাস 1 ইন্টু জি, তাহলে কত হবে? 1 মাইনাস 1 0। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল কথাটা? ওকে, তাহলে এটা হচ্ছে 0 অ্যাট দ্য সেন্টার অফ আর্থ, অ্যাট দ্য সেন্টার অফ আর্থ। আচ্ছা আমরা একটা গ্রাফ করব। ওকে, গ্রাফ। তাহলে আর্থের সেন্টারে 0 দেখেছি, আমার গ্রাফটা আর্থের সেন্টার থেকে শুরু হবে। মনে করো এটা হচ্ছে, এটা কিছু না, এটা হচ্ছে তোমার মোটামুটি একটা আর্থ। চলো, দিস ইজ আওয়ার আর্থ। এটা কিছুই হয়নি, মানে এটা একটা লাড্ডু বিক্রি করতে গিয়ে বেঁকে গিয়েছে, ঠিক এরকম একটা ফিল এসছে। এই লাস্ট, এই আমার আর্থ, ঠিক আছে? এই হচ্ছে আর্থের একটা সেন্টার। এবার কি হয়েছে, এই সেন্টার বরাবর আমি প্লট করতে চাইছি আর্থের গ্র্যাভিটেশন কিভাবে এই সেন্টার থেকে যত ডিস্টেন্স আমি যাচ্ছি সেই হিসেবে চেঞ্জ হয়। কিছু জায়গা আমি স্পেশালি মার্ক করব, দিস ইজ দি সারফেস অফ আর্থ। দেখো, তাহলে অবভিয়াসলি এই দিকে যদি আমি ডিস্টেন্সকে প্লট করি, আরকে প্লট করি, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা
নিশ্চয়ই রেডিয়াস অফ আর্থ আরই। এই পয়েন্টটা আর কত? 0 না? আচ্ছা, আমি যখন আর্থের সেন্টারে ছিলাম তখন আমার ফর্মুলাটা কি হচ্ছে, জি ডবল ড্যাশ ইকুয়ালস টু আরই মাইনাস এইচ বাই আরই ইন্টু জি। এটা হচ্ছে না? এখানে আর কাকে দিয়ে রিপ্রেজেন্ট করবো? নিশ্চয়ই আরই মাইনাস এইচকে দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে আর ইকুয়ালস টু যদি আরই মাইনাস এইচকে ধরি, তাহলে লিখতে পারি জি ডবল ড্যাশ ইকুয়ালস টু স্মল আর ইন্টু জি বাই আরই। আচ্ছা, আমাকে একটা কথা বল, এইখানে এইচ তো ম্যাক্সিমাম, তাই না? যখন এইচ ম্যাক্সিমাম মানে আরই, তখন তো স্মল আর ইকুয়ালস টু 0। স্মল আর ইকুয়ালস টু যখন 0, জি ডবল ড্যাশ কী হলো? 0। এরম করতে করতে এইচ যখন কমছে তখন স্মল আরের ভ্যালু কী হচ্ছে? বাড়ছে। এইটা ফলো কর, এটা ফলো করলে বুঝতে পারবি এইচ যখন আরই তখন স্মল আর ইকুয়ালস টু 0, এইচ যখন 0 তখন স্মল আর ইকুয়ালস টু আরই, তাই না? তার মানে এইচ যত কমছে আর তত ধীরে ধীরে বাড়ছে, তার মানে তত আমি সারফেসের দিকে আসছি। এই গ্রাফটা দেখলে আমি কি একটা জিনিস বলতে পারি যে অর জি ডবল ড্যাশ প্রপোর্শনাল টু আর? কারণ দেখো জি কনস্ট্যান্ট, আরই কনস্ট্যান্ট। রেডিয়াস অফ আর্থ কি কখনো চেঞ্জ হবে? রেডিয়াস অফ আর্থ কখনো চেঞ্জ হবে? হবে না। জি কি কখনো চেঞ্জ হবে? হবে না, ওটা তো কনস্ট্যান্ট। তাহলে জি আর আরই কনস্ট্যান্ট, তাহলে জি ডবল ড্যাশ প্রপোর্শনাল টু কি? আর। বোঝা গেল? তাহলে জি ডবল ড্যাশ যদি প্রপোর্শনাল টু আর হয়, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, কীরকম লাইন হয়, মানে কীরকম গ্রাফ হয়? স্ট্রেট লাইন, রাইট? তাহলে ধর জি এর একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম, লেট দিস ভ্যালু বি জি, এটা আমার ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে 0 থেকে স্ট্রেট লাইন করে বেড়ে নিশ্চয়ই এইভাবে ইনক্রিজ করবে। পরিষ্কার হলো কথাটা? এবং ম্যাক্সিমাম ভ্যালু কোথায় অ্যাটেইন করবে? নিশ্চয়ই অন দ্য সারফেস। সারফেসের ভেতরে গেলেও কমবে, উপরে গেলেও কমবে। এবার উপরে যাচ্ছি। উপরে যাওয়ার ফর্মুলা কি? উপরে যাওয়ার ফর্মুলা হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আরই ইন্টু জি। আচ্ছা, আমরা এই ফর্মুলাটা ইউজ করবো না, আমরা আমাদের আর একটা ফর্মুলা ইউজ করবো, যে আরই বাই আরই প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা ইউজ করব। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো, যদি আমরা আরই প্লাস এইচকে স্মল আর ধরি, আরই প্লাস এইচ কি রিপ্রেজেন্ট করছে? কতটা উপরে যাচ্ছে? আরই মাইনাস এইচ যেমন স্মল আরকে রিপ্রেজেন্ট করছে, আরই প্লাস এইচও কাকে রিপ্রেজেন্ট করছে? স্মল আরকে রিপ্রেজেন্ট করছে। তার মানে ইফ স্মল আর ইকুয়ালস টু আরই প্লাস এইচ, তাহলে এটাকে লিখতে পারি যে জি ড্যাশ ইকুয়ালস টু আরই স্কোয়ার ইন্টু জি বাই আর স্কোয়ার। আরই কি কনস্ট্যান্ট, তো জি কি কনস্ট্যান্ট, তাহলে এটাকে লিখতে পারি যে অর জি ড্যাশ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। 1 বাই আর স্কোয়ার কেমন হয় গ্রাফ? 1 বাই আর স্কোয়ার আমরা করিয়েছিলাম, এই হচ্ছে 1 বাই আর স্কোয়ার গ্রাফ। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? দিস ইজ দি 1 বাই আর স্কোয়ার গ্রাফ। তাহলে ডেপথ আর হাইটের সাথে চেঞ্জ করলে আমরা ঠিক এরকম একটা গ্রাফ পাবো। তাহলে এইটা কি ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ সারফেস, এইটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দিস কলম ইজ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দিস কলম ইজ ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ সারফেস। অবশ্যই হবে, কিন্তু আমরা আগেই বলেছি গ্র্যাভিটি অনেক দূর দূর অবধি তার রেঞ্জ থাকে। পুরোপুরি 0 হতে গেলে কোনো দিন পসিবল না, যতক্ষণ না এই আর্টটা ইনফিনিটিতে পৌঁছাবে। আর কোনো দিনই ইনফিনিটিতে পৌঁছাবে না, তাই কোনো দিনই পুরোপুরি 0 হবে না। হ্যাঁ, ভ্যালু অনেক কম হবে, 0 হবে না। বোঝা গেল কথাটা? একটা সময় পর ইগনোর করে দেখা যাবে। চলো এবার করব ভ্যারিয়েশন ইন জি ডিউ টু রোটেশন অফ আর্থ। নাও দিস ইজ একটুখানি কনসেপচুয়াল, ওকে? ইউ নিড টু ফোকাস অন ইট। ফোকাস নাও সবাই, কেউ লিখবে না, আগে দেখো পরে লিখবে। বই সবার বন্ধ আশা করি। ওকে, ভেরিয়েশন ইন জি ডিউ টু রোটেশন অফ আর্থ। আচ্ছা দেখো, আমি
আর্থকে আঁকছি, এটা আর্থ, দিস ইজ আর্থ। আচ্ছা একটু বড় করে আঁকি। মনে করো দিস ইজ আওয়ার আর্থ। ওকে, আমরা ল্যাটিটিউড লঞ্জিটিউড পড়েছি, মনে আছে? আচ্ছা 23.5 ডিগ্রি নর্থ মানে কি? কি কি করে বার করে? 23.5 ডিগ্রি কেন বলি? না না, কেন বলি 23.5 ডিগ্রি কেন বলি? কার রেসপেক্টে 23 ডিগ্রি? ইকুয়েটরের রেসপেক্টে। সেটা ম্যাথ হয়ে গেল, কনসেপ্ট চাইছি। ইকুয়েটরের রেসপেক্টে কি? আমি কি আদৌ ইকুয়েটরের রেসপেক্টে ধরি? ইকুয়েটরের রেসপেক্টে তুই অ্যাঙ্গেল কী করে ধরবি? হ্যাঁ, সেন্টারের রেসপেক্টে কী করে ধরবি? সেন্টারের রেসপেক্টে যে কোনো জায়গায় দাগ দেওয়া যেতে পারে। আর কেউ? না, লঞ্জিটিউডাল রেসপেক্টে নয়, সেন্টার থেকে ইকুয়েটরের একটা লাইন তার রেসপেক্টে। মানে এরকম ইমাজিন করতে পারো যে ধরো এইটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রোটেশন অফ আর্থ। আর্থ সাপোজ এইদিকে রোটেট করছে। ওকে, তো আমি কি করতে পারি? ঠিক এর মাঝখান থেকে একটা দাগ আমি এরকমভাবে এঁকে দিতে পারি। এইটাই যদি সারকামফারেন্স বরাবর ভাবিস তাহলে এইটাই হবে তোর উপর থেকে সারকামফারেন্স বরাবর ভাবলে ইকুয়েটর, তাই না? বোঝা গেল কথাটা? তাহলে আর্থকে কী করলি? মাঝখান থেকে একটা সেকশন করলি, সেই সেকশনের যে সারকামফারেন্স বরাবর ভাববো সেটা হবে আমার ইকুয়েটর। পরিষ্কার? ধর 40 ডিগ্রি, কী করে আঁকবো 40 ডিগ্রি? এখান থেকে একটা দাগকে স্ট্রেট এইভাবে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে যাব। বোঝা গেল? যে অ্যাঙ্গেলটায় নিয়ে যাব, যদি এই অ্যাঙ্গেলটা ল্যামডা ইকুয়ালস টু 40 ডিগ্রি হয়, উপর দিকে হলে দিস ইজ 40 ডিগ্রি নর্থ। এইটাই যদি নিচের দিকে হয় দ্যাট ইজ 40 ডিগ্রি সাউথ। কনসেপ্ট ক্লিয়ার হলো? 23.5 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 23.5 ডিগ্রি। নর্থের দিকে মানে উপর দিকে, সাউথের দিকে মানে নিচের দিকে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা আমাদের পোল কত ডিগ্রিতে আছে? তাহলে নর্থ পোলকে কি বলা হয়? 90 ডিগ্রি। বুঝতে পারছিস কেন বলা হয়? ওকে, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আচ্ছা, ওটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট নয়। আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যে আর্থ আমার রোটেট করছে এবং এখানে একটা অ্যাঙ্গেল আছে ল্যামডা, তো ও এইখানে এসে পৌঁছিয়েছে। আচ্ছা এইখানেও আমি কি একটা দাগ যদি সেন্টার দিয়ে এরকম করে পাস করাই তাহলে আমি কি এখানে একটা হরাইজন্টাল সার্কেল পেতে পারবো? এখানেও কি আমি ঠিক এরকম একটা হরাইজন্টাল সার্কেল পেতে পারবো? তাহলে যদি এরকম একটা হরাইজন্টাল সার্কেল পাই, তার মানে আমি এখানেও কি এইরকম একটা হরাইজন্টাল সার্কেল পেলাম? আগে দেখো, এটা কি পেলাম তো? আচ্ছা, ভালো কথা। এইটা হচ্ছে ল্যামডা। কেউ বলতে পারবি যে এইখান থেকে এই অবধি ডিস্টেন্সটা কত? আর ই, তাই না? রেডিয়াস অফ আর্থ না এটা? সবাই দেখো, কেউ লিখবে না, এটা কি রেডিয়াস অফ আর্থ না? তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স যদি আর ই হয়, এইটা যদি ল্যামডা হয়, কেউ বলতে পারবে এই অ্যাঙ্গেল কত হবে? ল্যামডা। গুড। আচ্ছা এইটা ল্যামডা, এটা ল্যামডা, এটা আর ই, বলতে পারবে এইখান থেকে এইটুকু কত হবে? না। আচ্ছা চলো দেখা যাক। আমি এইখান থেকে এইটুকুকে এক্স ধরেছি। কত ধরেছি? এক্স। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি যে এক্স বাই আর ই ইকুয়ালস টু কস অফ ল্যামডা, বলতে পারি। তার মানে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু আর ই কস অফ ল্যামডা। পরিষ্কার? তার মানে এই ডিস্টেন্সটা হলো আর ই কস অফ ল্যামডা। ওকে, দেখো এবার তাহলে এরকম পথেও রোটেট করছে। আমি এখান থেকে বুঝতে পেরেছি আর ই কস অফ ল্যামডা হচ্ছে এটা। সেন্ট্রিপেটাল ফোর্স ফর্মুলা কি? আচ্ছা যদি ওমেগা দিয়ে বলি, এম ওমেগা স্কোয়ার আর, তাই না? তার মানে যদি এই বড় সার্কেলটা ঘোরে, বড় সার্কেলের তো এইটা রেডিয়াস আর ই, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা ভেতর দিকে কাজ করবে, তার জন্য বাইরের দিকে সেন্ট্রিফিউগাল দিয়ে যদি বলি, তাহলে লিখতে পারি যে এম ওমেগা স্কোয়ার আর ই।
ধরো 1 সেকেন্ড। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? তাহলে এটা এম ওমেগা স্কোয়ার আরই, কারণ এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে আরই, তাই না? আমাদের কী হয় যে যদি কোনো সার্কুলার পাথে ঘোরে তাহলে এর সেন্টার থেকে যে ডিস্টেন্স হয়, যদি এটা এক্স হয় তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স, এটা তোমার ফর্মুলা। বলতে পারবি এখানে সেন্টিমেটাল ফোর্সের ভ্যালু কত হবে? এম ওমেগা স্কোয়ার আরই কস অফ থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? না বুঝে বলো না, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হলো? দিস ইজ এম ওমেগা স্কোয়ার আরই কস অফ থিটা লিখবো। or this will be m omega square re cos of lambda। আচ্ছা, ভালো কথা। তো তুমি এখানটায় রয়েছো, এইখানটায় জি কোন দিকে কাজ করবে? তার মানে জি কি এই লাইন বরাবর কাজ করবে? নিচের দিকে কাজ করবে। আর্থের সেন্টার কোথায়, তাই না? তাহলে আর্থের সেন্টার এটা, তাহলে জি কোন দিক বরাবর কাজ করবে? তার মানে এই লাইন বরাবর না এই লাইন বরাবর, না কোন দিকে? গুড, তার মানে আরই বরাবর, রাইট? তার মানে আরই বরাবর কাজ করছে, ভালো করে বুঝবে। এবার আমার জি কাজ করছে এইদিকে, এখানেও তো জি আমার এই দিকেই কাজ করছে। তাহলে যে কোনো জায়গা তুমি চুজ করে নাও, সেখানেই তো জি এই দিক বরাবরই কাজ করছে। কিন্তু এখানে আমি একটা সেন্ট্রিফিউগাল ফোর্সেরও এফেক্টটা পাবো, তাই না? তার মানে জি যদি এইদিকে কাজ করে, এটা তো বাইরের দিকে, তাহলে কিছুটা হলেও ওয়েট কি রিডিউসড হবে? বোঝা যাচ্ছে কথাটা? কিছুটা হলেও ওয়েট কি রিডিউসড হবে, কারণ এটা তো বাইরের দিকে। এবার আমাকে দেখতে হবে যে এই দিক বরাবর যদি জি কাজ করে, তাহলে ঠিক জি বরাবর কতটা পোর্শন তার থাকছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমাকে বলতে পারবে যে এইটা যদি ল্যামডা হয় তাহলে এইটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি ল্যামডা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? ল্যামডা। ওকে, আচ্ছা এম ওমেগা স্কোয়ার আরই কস ল্যামডা, আমি যদি এইটার দুটো কম্পোনেন্ট তৈরি করতে চাই, তাহলে নিশ্চয়ই এর কম্পোনেন্ট দুটো এইভাবে তৈরি করতে চাইবো, সাজ দ্যাট এইভাবে ওর কম্পোনেন্টটা তৈরি হবে, রাইট? এটা হবে না? তাহলে এটা যদি এম ওমেগা স্কোয়ার আরই কস ল্যামডা হয়, তাহলে বলতে পারবে যে এইটা কি হবে? এম ওমেগা স্কোয়ার আরই। আর কেউ? আর কেউ? সহজভাবে ভাবো, এটাকে জেড ধরো, এটাতে এম ওমেগা স্কোয়ার আরই কস ল্যামডা, তাহলে আমি এখানে লিখতে পারি যে কস অফ ল্যামডা ইকুয়ালস টু জেড বাই এম ওমেগা স্কোয়ার আরই কস ল্যামডা। দেখো এটা লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার আরই কস ল্যামডা, এইটা হচ্ছে জেড, তাই লিখতে পারি কস ল্যামডা ইকুয়ালস টু জেড বাই এম ওমেগা স্কোয়ার আরই কস ল্যামডা। বেস, হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর জেড ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আরই কস স্কোয়ার ল্যামডা লিখতে পারি। ওকে, তার মানে এর উল্টো দিকে এটা কাজ করছে, ভেতর দিকে জি কাজ করছে। অবভিয়াসলি আমরা যদি এই 23.5 ডিগ্রি নর্থ, যেটা কৃষ্ণনগরের উপর দিয়ে আছে, আমরা তো ওর কাছেই রয়েছি, তাহলে আমরা যদি এই জায়গায় দাঁড়িয়ে উড়ে না যাই, তার মানে নিশ্চয়ই আমাদের জি বেশি বলেই উড়ে যাচ্ছি না, তাই তো? না তো উড়ে যেতাম উপর দিকে, যাচ্ছি না, তার মানে জি বেশি। তাহলে যদি উড়ে না যাই এবং জি বেশি, তাহলে আমাদের এখানে নিশ্চয়ই এই জিটা কাজ করছে না। যে জিটা আমরা পাচ্ছি সেটা নিশ্চয়ই একটা এফেক্টিভ জি, তাই না? তাহলে এফেক্টিভ জি কত দেখো, তাহলে এফেক্টিভ জি এফেক্টিভ নিশ্চয়ই জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আরই কস স্কোয়ার ল্যামডা, তাই না? বোঝা গেল? দিস ইজ দি ফর্মুলা, যে ফর্মুলাটা এই এম কেন বলছি, এম বাদ গেলে এফেক্টিভ ওয়েট, তাহলে ওটা হবে এম জি এফেক্টিভ
উইল বি এম জি ইন্টু এম ওমেগা স্কোয়ার আর ই কস স্কোয়ার ল্যামডা। দেখো এম ইনক্লুড করেছি মানে ফোর্সকে ইনক্লুড করেছি, অ্যাক্সেলারেশন শুধু নয়। তাহলে এই দিকে আমাকে এম জি লিখতে হবে আর এখানে লিখতে হবে এম ওমেগা স্কোয়ার আর ই কস স্কোয়ার ল্যামডা। দেখো কেউ যদি বুঝতে না পেরে থাকো আমাকে বলবে। হ্যাঁ, কোনটাকে কনস্ট্যান্ট তো ধরতে পারি তো, তারপরটা কি করে কনস্ট্যান্ট ধরবো? ল্যামডা যেমন পাল্টাবে তার সাথে চেঞ্জ হবে না, এটা মানে একটা পার্টিকুলার প্লেসে ল্যামডা কনস্ট্যান্ট। তাহলে সেই হিসেবে একটা পার্টিকুলার প্লেসে জি কনস্ট্যান্টটা ভ্যারি করছে, তাই আমাদের এখানে আমি যে জিটা পাই কনস্ট্যান্ট থাকবে না, ভ্যারি করবে। এই তোরা ফালতু পড়তে আসিস, নিজেরাই সব জানিস, এটা বোঝা গেল। আচ্ছা বলতো যে কস ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, তাই না? ল্যামডা কি মাইনাস বা 0 থেকে 180, ল্যামডা কি 0 থেকে 180 হয় না? কত হয়? 0 থেকে 90, তাই না? 0 থেকে 90 নিচের দিকে -90 ধরি না, 90 ধরি সাউথ করে দিই, তাই না? তার মানে ল্যামডার রেঞ্জ হতে পারে ফ্রম 0 to 90 ডিগ্রি, এর রেঞ্জ হতে পারে 0 to 90 ডিগ্রি। কস 0 ভ্যালু কত? 1। তার মানে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ই, তাই হচ্ছে না? তাহলে when ল্যামডা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ল্যামডা 0 ডিগ্রি মানে কোথায় আছি? ইকুয়েটারে। তার মানে যখন ইকুয়েটারে আছি তাহলে আমি কি দেখছি? নিশ্চয়ই এম জি এফেক্টিভ ইকুয়ালস টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ই। এটা কোথায় দেখছি? অ্যাট ইকুয়েটার। আচ্ছা, জি এর সব থেকে যখন ল্যামডার ভ্যালু 90 ডিগ্রি হবে তাহলে কস ল্যামডা তখন কত? 0। তাহলে ওয়েন ল্যামডা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এম জি 90 ডিগ্রি, কোথায় আছি তখন? আমি পোলে আছি। তাহলে পোলের ক্ষেত্রে কি দেখতে পাবো? এম জি মাইনাস 0। তার মানে এম জি বলতো এই এক্সপ্রেশন 2 1 আর এই এক্সপ্রেশন 2, এই দুটোর মধ্যে কোনটা বেশি? 1 বড় না 2 বড়? 2 বড়। তাহলে 2তে নিচের দিকে ওয়েট বেশি কাজ করবে। এবার আমি একটা জল ভর্তি বেলুন নিলাম, বেলুনটাকে ঘোরালাম, তাহলে বেলুনটার নিচের দিকে বেশি ওয়েট কাজ করবে অ্যাট দ্য টপ পোর্শন, তাই তো? তাহলে চেপটা যাবে না এরকমভাবে। আর্থের শেপ কীরকম? অবলেট স্ফেরয়েড। অবলেট স্ফেরয়েড কাকে বলে? দেখছি না কমলা লেবু, তাই না? মাথাটা কি চ্যাপটা? কেন চ্যাপটা? পোলেই কেন চ্যাপটা? ইকুয়েটারে কেন চ্যাপটা নয়? কারণ পোলে জি এর ভ্যালু সব থেকে বেশি, ইকুয়েটারে দেখ কিছুটা পোর্শন হলেও কম রয়েছে। বোঝা গেল কথাটা? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? এই জন্য আর্থের শেপ হচ্ছে এরকম। পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে, চলো লিখে নাও। লিখে নেওয়ার পরে বার করবে সবগুলো ভ্যালু, আমি বলে দেবো। বার করবে এম জি অ্যাট দ্য ইকুয়েটার। ওকে, তাহলে ইকুয়েটারিতে লিস্ট ভ্যালু হবে, ওর থেকে কম ভ্যালু তো কোথাও হতে পারে না। তাহলে লিস্ট ভ্যালুটা বার করবে অ্যাট ইকুয়েটার। করো, লিখে নাও আগে।